তুমি একটু উত্তেজিত হয়ে পড়েছো, তুমি একটু ঠান্ডাটা খাও। সিরিয়াসলি মানে লাস্ট কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার এই যে অত্যাচার হয়ে চলেছে একটা ডাক্তারের উপর, কখনো একটা মায়ের উপর, এইটা সত্যি আর নিতে পারছি না, সত্যি নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো লেটাস কুল ডাউন, চলো আমরা গিয়ে অর্ডার করি। আর আমাদের ডায়েটিশিয়ান যখন সঙ্গে আছে, শি উইল অর্ডার টুডে। ওরে বাবা, লেটস গো। আচ্ছা, প্রেগন্যান্সিতে যেটা হয় যে এই যে মায়ের গর্ভে বাচ্চার যে প্রপার গ্রোথ হচ্ছে, সেটা কি কি টেস্ট দিয়ে আমরা বুঝতে পারি যে এই টেস্ট গুলো করলে বাচ্চার প্রপার গ্রোথ বোঝা যায়? সো প্রেগনেন্সি, এটা ফার্স্টেই বলে রাখি, প্রেগনেন্সি কিন্তু কোনো ডিজিজ নয়, কোনো রোগ নয়, বাট ডেফিনেটলি এটা একটা কন্ডিশন যেটা একটা উইমেনের হতে পারে, যে কোনো একটা মহিলার হতে পারে। কারো কারো ক্ষেত্রে সেটা হাই রিস্ক হয়, কারো কারো ক্ষেত্রে সেটা মডারেট বা লো রিস্ক হয়। তো একটা বেবি একটা মায়ের মধ্যে ঠিক গ্রো করছে কিনা তার জন্য আমাদের 2-3টে জিনিস আছে। একটা হচ্ছে একটা প্রপার হিস্ট্রি, যে মায়ের বয়স কত, মা কি বেশি এজে কনসিভ করেছে কিনা, মার আগে কোনো মেডিকেল হিস্ট্রি আছে কিনা, সুগার প্রেশার ইত্যাদি আছে কিনা, এগুলো থাকলে মাকে আমরা হাই রিস্ক ক্যাটাগরিতে বলি। রাইট। নেক্সট আমরা চলে যাই ফিজিক্যাল এক্সামিনেশন করে করে দেখা যায়, মান্থলি ভিজিটসে মাকে ডাকা, কিছু ব্লাড টেস্ট করা, তার পেটে হাত দিয়ে তাকে স্টেথোস্কোপ দিয়ে অস্কালটেট করে আমরা দেখি তার হার্টবিট কেমন আছে। এগুলো হচ্ছে পার্ট অফ দ্য এক্সামিনেশন। রাইট। থার্ড, যেটা তোমার প্রশ্ন, যে আমরা কিরকম স্ক্যানস বা কি কি টেস্টের মাধ্যমে বুঝতে পারি যে বাচ্চা ভালো করে গ্রো করছে কিনা। তো ফার্স্ট যে টেস্টটা আমাদের করি আমরা ইউজুয়াল প্রেগনেন্সিতে, যে ফার্স্ট স্ক্যানটা করি ওটাকে বলি আমরা ভায়াবিলিটি স্ক্যান অ্যান্ড লোকালাইজেশন স্ক্যান। মানে যে বাচ্চা যেটা এসছে সেই বাচ্চাটা ভায়াবল কিনা, বাচ্চাটা লিভিং কিনা, বাচ্চাটার হার্ট রেট আছে কিনা, এবং লোকালাইজেশন বাচ্চাটা ঠিক জায়গায় এসছে কিনা, একটোপিক প্রেগনেন্সির দিকে যাচ্ছে কিনা। হ্যাঁ, একটোপিক প্রেগনেন্সির দিকে যাচ্ছে নাকি বাচ্চাটা ইন্ট্রাইউটরাইন ইউট্রাসের মধ্যেই আছে। দিস ইজ দ্য ফার্স্ট স্ক্যান উই ডু, যেটাকে বলে হচ্ছে ভায়াবিলিটি এন্ড লোকালাইজেশন স্ক্যান। এরপরে নেক্সট স্ক্যান ডিপেন্ডিং, যদি দেখি এই স্ক্যানে ভালো রিপোর্ট আসেনি, আমরা হয়তো একটু ফ্রিকুয়েন্ট ইন্টারভ্যালে দিলাম নেক্সট স্ক্যান করতে। যদি দেখি যে এই স্ক্যানে ভালো রিপোর্ট এসছে, আমরা মোটামুটি ফার্স্ট ট্রাইমেস্টারের শেষের দিকে গিয়ে 11 to 12 উইকসে একটা অ্যানুপ্লয়েড স্ক্যান দিই, যেটাকে বলে এনটি স্ক্যান। এনটি স্ক্যান করে আমরা দেখি যে বাচ্চা জেনেটিক্যালি ভালো আছে কি। তো জেনেটিক্যালি ভালো, এক্স্যাক্টলি। তো জেনেটিক স্ক্যান ওটা দেখার জন্য যে বাচ্চার কোনো সিনড্রোম, যেগুলো তোমার নিশ্চয়ই নাম শুনেছো, ডাউন সিনড্রোম বা ডাউন সিনড্রোম, ঠিক আছে। তো এইসব স্ক্যান গুলো এনটি স্ক্যান, তার সঙ্গে কিছু ব্লাড টেস্ট যেটাকে আমরা বলি অ্যানুপ্লয়েড স্ক্রিনিং, সেটা করে আমরা দেখি যে বাচ্চা জেনেটিক্যালি কারেক্ট আছে কিনা। এইগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট স্ক্যানস। এর মাঝখানে যে স্ক্যানস গুলো আছে এটা ডিপেন্ডিং, যে মায়ের দরকার হলে তখনই দেওয়া হয়, না দরকার হলে দেওয়া হয় না। থার্ড যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্ক্যান, সেটাকে বলি আমরা অ্যানোমালি স্ক্যান। রাইট। অ্যানোমালি স্ক্যান হচ্ছে বাচ্চার স্ট্রাকচারাল ডিফর্মিটি কিছু আছে কিনা, বাচ্চার চোখ, মুখ, নাক, কান সব ভালো তৈরি হয়েছে কিনা, হাত, পা, বডি, হার্ট, লাংস এভরিথিং ভালো তৈরি হয়েছে, সব অর্গানস গুলো সব ঠিকঠাক আছে। রাইট। তো সেখানে যদি আমরা কোনো ডিফর্মিটি পাই, সেখানেও আবার আমরা ইমিডিয়েটলি আবার কিছুদিন বাদে স্ক্যান করতে বলি, যে সেগুলো আবার ঠিক আছে কিনা দেখার জন্য। তো দিস 3 আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্ক্যানস যেগুলো আমরা প্রেগনেন্সিতে করি। এর পরবর্তীকালে বাচ্চার গ্রোথের যাতে কোনো সমস্যা না হয়, তখন আমরা গ্রোথ স্ক্যান উইথ ডপলার স্টাডিজ। ঠিক আছে। এবার গ্রোথ স্ক্যান, ডপলার স্টাডিজ যে সব প্রেগনেন্সিতে সবাইকে দেওয়া হবে তার কোনো মানে নেই, কিন্তু অনেক সময় দেখা হয় যে মা বাচ্চার রক্ত সঞ্চালনটা আল্ট্রাসোনোগ্রাফিক্যালি ঠিক হচ্ছে কিনা। প্রসঙ্গত বলে রাখি যে সবার একটা ধারণা আছে যে আল্ট্রাসোনোগ্রাফি বেশি করা বোধহয় ঠিক নয়। হ্যাঁ, রাইট। হ্যাঁ, এটা অনেকেরই ধারণা। মোস্ট অফ দ্য কেসেস, মানে যারা প্রেগন্যান্সি ডায়েটে আছে, ম্যাম প্লিজ বলুন না আমাকে এতবার কেন ইউএসজি করতে দেওয়া হচ্ছে, যে ইউএসজি করতে দেওয়া হচ্ছে তার কারণ আছে, এবং তাতে কি আমার বাচ্চার এফেক্ট পড়ে যাবে না, তো অন্য কোনো রেজ আছে কি না। তো আগেকার দিনে এক্সরেজ ইউজ হতো, এক্সরেজ আর হার্মফুল টু ফিটাস, আমরা কখনো এক্সরে করাই না প্রেগন্যান্সিতে। এইটা যেটা ইউজ হয় আল্ট্রাসোনোগ্রাফিতে, আল্ট্রাসনিক রেস, যেগুলো ফিটাসের উপর বা বাচ্চার উপর কিন্তু কোনো প্রভাব নেই। তো এইটা মাথা থেকে বার করে দিন যে আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু ইন্টারভেলসে অনেকে থাকে ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করালে বোধহয় আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে, কিন্তু আমরা সার্ভাইকাল লেন্থ মাপার জন্য যাদের অনেক আগে হিস্ট্রি অফ প্রিটার্ম বাত আছে, আগে তাড়াতাড়ি ডেলিভারি হওয়ার চান্সেস আছে, তো তাদেরকে আমরা মাঝে মাঝে কিন্তু ট্রান্সভেজাইনাল স্ক্যানও দিই। আমরা যারা গাইনোকোলজিস্ট আছি, অবস্টেটিশিয়ান আছি, তারা এমন কিছু প্রসিজারই দেবো যেটা প্রেগনেন্সির জন্য সেফ। আনসেফ কোনো জিনিস আমরা ন্যাচারালি দেবো না। তো গ্রোথ স্ক্যান পরবর্তীকালে যদি দেখা যায় মা বাচ্চার গ্রোথের কোনো সমস্যা হচ্ছে, মা বাচ্চার রক্ত সঞ্চালনের কোনো সমস্যা হচ্ছে, তখন কিন্তু এই স্টাডিজ গুলো করে দেখা হয়, এবং এই সব কটা স্ক্যানস ইজ সেফ ইন প্রেগনেন্সি, আর এগুলো করেই মোটামুটি প্রেগনেন্সি কিন্তু মনিটর করা হয়। রাইট।
তো প্রেগনেন্সিতে যেরকম আমরা দেখেছি যে এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট, ডায়েট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। প্রেগনেন্সি স্পেসিফিক কিছু নিউট্রিয়েন্টস আছে যেগুলো কিন্তু প্রেগনেন্ট মাদারদের ইনটেক করা খুবই জরুরি। তো তুমি আমাদের একটু বলো যে প্রেগনেন্সি কোন নিউট্রিয়েন্টস গুলো কিন্তু অ্যাকচুয়ালি ইজ ভেরি হেল্পফুল ফর দ্য বেবি এন্ড দ্য মাদার। এক্স্যাক্টলি, প্রেগনেন্সিতে প্রেগনেন্ট হয়েছি মানেই মাকে সব খাইয়ে দেবো, সব খেতে হবে, তাহলেই বেবি বেশি বেশি ভালো বেশি বেশি বড় হয়ে ওয়েট নিয়ে জন্মাবে, তা কিন্তু একদমই নয়। যখন আমরা প্রেগনেন্সিতে প্রেগনেন্ট ডায়েট বা প্রেগনেন্সি রিলেটেড ডায়েট ফলো করি না, তাতে দেখা যায় ইউটেরাসের গায়ে কিন্তু ইউটেরাসটা বাল্কিতে পরিণত হয়। তাই বাচ্চার ডেভেলপমেন্ট কত ওয়েট বেড়ে, মানে ফ্যামিলির একটা থাকে যে বেশি খাওয়ালে তাহলে হেলদি বেবি হবে, বাচ্চার ওজন ঠিক থাকবে, সমস্ত কিছু। কিন্তু দেখা যায় যে ইউটেরাস বাল্কি হচ্ছে, মা অত্যাধিক মোটা হয়ে আছে, যেখানে ডেলিভারিতে কমপ্লিকেশনস চলে আসছে। ওবেসিটি একটা নিজস্ব কমপ্লিকেশন আছে প্রেগন্যান্সিতে ফর দ্য মাদার ফর দ্য বেবি। এক্স্যাক্টলি। তো সেখানে আমি যেটা সাজেস্ট করে থাকি সেটা হচ্ছে এক্সাক্ট নিউট্রিয়েন্ট যেগুলো এক্সট্রা লাগে, যেমন কোলিন আছে, আয়রন রয়েছে, জিঙ্ক রয়েছে, ভিটামিন ডি রয়েছে, ভিটামিন সি, এগুলোকে একটা যে পর্যাপ্ত পরিমাণে প্রেগনেন্সির সময় যে বেড়ে যায় সেটাকে ডায়েটে ইনক্লুড করা, ডায়েটে ইনক্লুড করে মায়ের যেটা রয়েছে খাদ্য সেটা থেকে বাচ্চার যতটুকু দরকার ততটুকুর একটা হিসেব নিকেশ করে ক্যালোরি দেওয়া। আর প্রেগনেন্সিতে টোটাল 3টে ডায়েট কেয়ার মিনিমাম লাগে। ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস এবং লাস্ট 3rd ট্রাইমেস্টারে, এটা 3টে ক্যালোরিতে ভাগাভাগি লাগে। তো সেভাবেই হয়। আর কিছু কিছু সময় 3টে ক্যালোরি ভাগাভাগির জায়গায় কিছু কিছু জায়গায় আবার মডিফাইও দরকার পড়ে, ডিপেন্ড অন কোন স্টেজে দাঁড়িয়ে আছে, তার মানে বেড রেস্ট কন্ডিশন আছে কিনা, কি কোনো কমপ্লিকেশনস আছে কিনা, একটু আগে যেটা তুমি বলে যে হাই রিস্ক ফ্যাক্টর কিছু আছে কিনা, সেই হিসেবে আবার ক্যালোরিও চেঞ্জ হতে থাকে। একদম। অ্যাজ ফার্টিলিটি ফিজিশিয়ানস, আমরা যারা ফার্টিলিটি প্র্যাকটিস করি, আমরা অনেককে বলে থাকি যে তোমাদের ফার্টিলিটি আউটকাম ভালো হবে যদি তোমরা একটু ওয়েট লুজ করো, ঠিক আছে? মানে তাদের স্পন্টেনিয়াস কনসেপশন তাড়াতাড়ি হবে, টাইম টু প্রেগনেন্সি, যতদিনে তুমি কনসিভ করতে পারছো সেটা অনেকটা কমে যাবে। তো অ্যাজ ফার্টিলিটি ফিজিশিয়ানস আমরা অনেককে বলে থাকি। তো আমরা তো ইউজুয়ালি জানি যে অনেক রকমের ডায়েট হয়, তবে এখন যেটা খুব মার্কেটে হাইপড হচ্ছে সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং উইথ কিটোসিক ডায়েট। তো এইখানে তোমার কি মতামত যে ইন্টারমিটেন্ট ফাস্টিং উইথ কিটোসিস করলে আমরা কি ফার্টিলিটি যারা প্ল্যান করছে তাদের কি তুমি সেরকম ডায়েট সাজেস্ট করো? প্রথমত আমার কাছে প্রচুর পেশেন্টরা আসে যাদের ইনফার্টিলিটি কেস রয়েছে, যেখানে ডক্টর সাজেস্ট করেছে যে ওয়েট ম্যানেজমেন্ট করে আসুন। তো সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করে থাকি, আগে দেখি যে পেশেন্ট কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তার কমপ্লিকেশনস কতটা। প্রথমে প্রেসক্রিপশনটা ভালো করে দেখা হয় যে রিস্ক ফ্যাক্টরটা কোথায় দাঁড়িয়ে আছে, দেখার পরে তারপরে ডিসিশনটা হয়। প্রথমত যেটা সাজেস্ট করা হয় অ্যাডিপোজ টিস্যু বা ফ্যাটটাকে লস করার কথা। একদমই চাই। হ্যাঁ, ইন্টারমিডিয়েট বা কিটো করে আমি কি করতে পারি যে আমার যে ওয়িং স্কেলটা আছে তার কাটাটা শুধু কমাতে পারি, তাতে কি হয় ওয়াটার ম্যানেজমেন্ট হয়, মানে ওয়াটার লস হচ্ছে। সেটা কিন্তু আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট, মানে হচ্ছে ফ্যাট লস করা, যেখানে আমার ফার্টিলিটিটা আরো বেশি হেলদি হবে বা আমি ফার্টিলাইজড হতে সুবিধা হবে, মানে প্রেগনেন্সিটা আসতে সুবিধা হবে বেসিক্যালি। তো সেখানে আমি সবসময় সাজেস্ট করি যে ব্যালেন্স ডায়েটে যাও, ব্যালেন্স করে মানে ব্যালেন্স যে নিউট্রিশন যেটা, যেখানে সমস্ত কিছু থাকবে, গিয়ে দেন প্রেগনেন্সিটা আসতে সুবিধা হবে। সেখানে ওয়েট ম্যানেজমেন্টও হয়, মানে ফ্যাট লস, ঠিক আছে? মানে ক্যালোরি রেস্ট্রিকশন করলে এনিওয়েজ ফ্যাট লসই হবে, কিন্তু আমরা যদি একটা এক্সট্রিম টাইপের ডায়েট ফলো করি সেখানে কি হবে আলটিমেটলি ওয়েট লস, ওয়াটার লস, ফ্যাট লস যেটা আমাদের দরকার আগে সেটা হচ্ছে না, কিন্তু ওয়াটার লসটা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আসল উদ্দেশ্য নয়। তো সেই ক্ষেত্রে আমি সেটা দেখে নিই। এবার হ্যাঁ, অনেকেই হাই রিস্ক ফ্যাক্টরে দাঁড়িয়ে রয়েছে, লাস্ট স্টেজ, বেশি দিন হাতে সময় নেই, ডক্টর আমাকে প্রেসক্রিপশনটা যেটা দিয়েছে দেখে বুঝলাম যে হ্যাঁ একে একটুখানি মডিফাই করে করতে হবে, মানে কিছু হয়তো ইন্টারমিডিয়েট, কিছু হয়তো ব্যালেন্স নিউট্রিশন, এটা একটু মানে বুঝে প্ল্যানিং চেঞ্জ করে করে কাউন্সিলিং করে করে করা হয়, সেটা পুরোপুরি ডিফারেন্ট কেস। কিন্তু নর্মালি ইন জেনারেল বললে আমি যেটা ফোকাস করে থাকি যে ব্যালেন্স নিউট্রিশনে যাও, ফ্যাট লস করো এবং হেলদি থাকো এবং ইজিলি কনসিভ করো, কারণ বডি ম্যালনারিশড হবে না তাহলে। এক্স্যাক্টলি, কারণ নারিশড ফিমেলসরাই হচ্ছে নারিশড বেবিজ প্রোডিউস করতে পারে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইয়েস। আচ্ছা, 20 থেকে 25 বছরের মধ্যে যাদের সিস্ট ধরা পড়েছে তাদের মধ্যে একটা ধারণা যে তাড়াতাড়ি বিয়ে করে বেবি নিতে হবে, এই ব্যাপারটা কি? তো প্রথমেই যেটা বলবো, এটা খুব ভ্রান্ত ধারণা। তোমার কাছে যেরকম তোমার ক্লায়েন্টসরা এসছে, আমার কাছে পেশেন্টসরা এসে বলছে ম্যাডাম আমার সিস্ট ধরা পড়েছে, এটার কি সমস্যা? তো আমি যেটা বলবো, প্রথম কথা যে সিস্ট মানেই কিন্তু পলিসিস্টিক ওভারি নয়, এবং একটা আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট দেখেই কিন্তু কাউকে বলে দেওয়া যাবে না যে তোমার পলিসিস্টিক ওভারি হয়েছে। তার ক্লিনিক্যাল সিমটমস থাকতে হবে, তার হিস্ট্রি থাকতে হবে, তার সঙ্গে আলট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিংস থেকে
কিন্তু পলিসিস্টিক ওভারি ডায়াগনোস করা হয়। এবার পলিসিস্টিক ওভারি থাকা মানে তার হয়তো ভবিষ্যতে গিয়ে কোনো ফার্টিলিটি ইস্যুস থাকতেও পারে, কিন্তু এখন মডার্ন মেডিকেল সায়েন্স এতটাই প্রোগ্রেস করেছে যে ওষুধ বা নানা রকম ট্রিটমেন্টস এর দ্বারা কিন্তু কনসিভ করা অতটাও ডিফিকাল্ট নয়। অতএব সিস্ট মানে বাড়ির লোকেরা প্রেশার দেবে তুমি বিয়ে করো, বিয়ে করে বাচ্চা নাও, এটা কিন্তু একদমই একটা অযথা প্রেশার একটা মেয়ের উপর ক্রিয়েট করা। কারণ একজন মেয়ে কখন বিয়ে করবে, কখন বাচ্চা নেবে, সেটা কিন্তু তার কমপ্লিটলি নিজস্ব ডিসিশন। সে যখন রেডি তখনই তার এটা করা উচিত। কোনো সিস্টের কবলে পড়ে এক্স্যাক্টলি সিস্ট হয়েছে মানে বিয়ে করে বেবি নিতে হবে, এটা একদমই ভ্রান্ত ধারণা। আরেকটা যেটা জানার বিষয়, এখনকার দিনে মেয়েদের প্রজনন ক্ষমতা কত বয়স পর্যন্ত যাচ্ছে, রিসেন্ট স্টাডিজ কি বলছে? তো প্রজনন ক্ষমতা বা রিপ্রোডাক্টিভ পিরিয়ড যেটাকে আমরা বলি, সেটা যেটা বলা হয় বুক টিচিং বলে, যতদিন না মেয়েদের মেনোপজ হচ্ছে ততদিন অবধি মেয়েদের কিন্তু দে আর ফার্টাইল, তাদের প্রজনন ক্ষমতা আছে। এবার এই মেনোপজের এজটা দেখা যাচ্ছে যে আমাদের দেশে বলুন বা অন্য দেশেও দেখা যাচ্ছে যে একটু আর্লিয়ার মেনোপজের দিকে ট্রেন্ড হয়ে যাচ্ছে। তো তার জন্য কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, কিছু লাইফস্টাইল ফ্যাক্টরস ডেফিনেটলি দায়ী। তবে মেয়েদের প্রজনন ক্ষমতার জন্য যেটা আমি বলবো, এটা কিন্তু খুব কি বলবো পপুলেশন স্পেসিফিক। মানে দেখা গেছে ইউরোপিয়ান কান্ট্রিজদের কিন্তু মেয়েদের অনেক দেরি অবধি প্রজনন ক্ষমতাটা থাকে, কিন্তু ইন্ডিয়ান পপুলেশন, এশিয়ান পপুলেশনের কিন্তু দেখা যাচ্ছে 45 to 55 এর মধ্যে মেনোপজ হয়ে যাচ্ছে। এবার মেনোপজ হয়ে যাচ্ছে মানে তাদের ফার্টিলিটি চান্সেস কিন্তু শেষ হয়ে গেল। এইবার ফার্টিলিটি চান্সেস যখন শেষ হয়ে গেল, তার আগে একটা পিরিয়ড থাকবে যেটাকে আমরা বলবো 36 to 45, ওই লাস্ট 10 ইয়ার্স কিন্তু ডিক্রিজ। It is not zero, but কিন্তু চান্সেসটা কমে যাচ্ছে। তো এবার ফার্টিলিটিটা কার কিরকম সেটা খুবই ইন্ডিভিজুয়ালাইজড, কিন্তু আগের চেয়ে সেটা অনেক কমে গেছে। আমরা এখন দেখছি অনেক মানে 25-30 ইয়ার্স এর মেয়েদের হচ্ছে আর্লি মেনোপজ হয়ে যাচ্ছে, প্রিম্যাচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি আমরা বলি, তাদের গুড হরমোন শরীর থেকে সব কমে যাচ্ছে এবং তাদের মেনোপজের দিকে চলে যাচ্ছে। তো দিস ইজ ভেরি ইন্ডিভিজুয়াল স্পেসিফিক। তার হয়তো কোনো হাই রিস্ক ফ্যাক্টরস ছিল, তার কোনো জেনেটিক প্রবলেম ছিল, মেডিকেল হিস্ট্রি ছিল, বা হয়তো কিছু ছিল না, তার এটা একটা ফ্যামিলিয়াল টেন্ডেন্সি, তাদের মা মাসিদের এরকমই একটা কন্ডিশন। কোনোভাবে আলাদা করে স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না যে এখন কতদিন অবধি থাকবে, সেটা খুব ইন্ডিভিজুয়ালাইজ। কিন্তু এশিয়ান উমেনদের, ইন্ডিয়ান পপুলেশনের কিন্তু কম কম্পেয়ার টু দ্য ওয়েস্টার্ন। এক্স্যাক্টলি, মানে আগের যে প্রজনন ক্ষমতার যে বয়স এজ স্প্যানটা অনেকটা বেশি ছিল, এখন কিন্তু কমছে। একদম ডেফিনেটলি। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম যে ফার্টিলিটি ইজ অন দ্য ডিক্লাইনিং ট্রেন্ড, আস্তে আস্তে কিন্তু প্রজনন ক্ষমতা কমছে। তো তুমি অ্যাজ এ ডায়েটিশিয়ান আমাদের বলো যে তুমি কিরকম জিনিসগুলো নোটিস করেছো যে যার জন্য হচ্ছে এই ফার্টিলিটি ডিক্রিজ করছে অন দ্য ট্রেন্ড, মানে তোমার কি এক্সপিরিয়েন্স বলছে? এক্স্যাক্টলি, যেটা আমার অভিজ্ঞতা, আমার লাস্ট 15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, মানে এই যে পিসিওএস বা সিস্ট নিয়ে যে প্রবলেম গুলো, এটা কিন্তু আগে যতটা না পেশেন্ট আসতো, এখন কিন্তু ইদানিং প্রচুর বাড়ছে। এবং শুধু কি সেটা তা নয়, মানে দেখা যাচ্ছে যে লাইফস্টাইল ডিসঅর্ডার টাইপ অফ অনেক কিছু, মানে লাইফস্টাইল ম্যানেজ করতে পারছে না। দেখা যাচ্ছে যে অনেক ছোট বয়স থেকেই তাদের স্মোকিং হ্যাবিটস রয়েছে। শুধু স্মোকিং হ্যাবিটস নয়, অ্যালকোহল কনজাম্পশন, বিভিন্ন রকমের নেশা বা এই ধরনের জিনিসগুলো যখন আমরা গ্রহণ করতে থাকছি, দেখা যায় যে ফার্টিলাইজেশন যে ব্যাপারটা, যে প্রজনন ক্ষমতা, সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে ডিউ টু আনহেলদি লাইফস্টাইল। এক্সারসাইজের একটা কিছু করে না, সবাই আজকাল মোবাইল নিয়ে বসে থাকে। মেয়েরা যে আগেকার দিনে পরিশ্রমটা করতো অনেক ছোট বয়সে, আমি বলছি না যে চাইল্ড লেবারকে আমি একদমই সেটাকে এনকারেজ করছি না, বাট অনেক ছোট বয়স থেকে তারা খেলাধুলো করতো বা কোনো ঘরের কাজ করতো, সেগুলো একদমই আজকাল কেউ করে না। সবাই একটা ওই অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকেই মোবাইল দেখছে, ঘরে বসে আছে, ফাস্ট ফুড খাচ্ছে, জাঙ্ক ফুড প্রচুর খাচ্ছে। লোকে বলবে যে ম্যাডাম আপনার সামনেই তো ফাস্ট ফুড, তবে না, এটাকে কিন্তু টিস্যু দিয়ে পুরো করা আছে, এয়ার ফায়ার দিয়ে এটা তৈরি করা। ঠিক আছে, বলে নিলাম, নাহলে এক্ষুনি কমেন্ট আসতে শুরু করে যে ম্যাম আপনার সামনে এটা কেন। সো হ্যাঁ, সেটার এই যে জাঙ্ক খাওয়ার যে একটা ব্যাপারটা, সেটা কিন্তু প্রবণতা বাড়ছে। এগুলো কিন্তু আমাদের যে প্রজনন ক্ষমতা সেটাকে কিন্তু মানে কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা একটা রিজন ফ্যাক্টর কাজ করছে। তাই জন্য আমাদের লাইফস্টাইলকে মডিফাই করতে হবে, এবং শুধু মডিফিকেশন, খাওয়া দাওয়া, এক্সারসাইজ সমস্ত কিছু নিয়ে একটা
পুরো 360 ভিউতে লাইফস্টাইলকে মডিফাই করলে তখনই আমাদের প্রোডাক্টিভিটি বা অ্যাক্টিভিটিটা বাড়ে। একদম। এবং আমি আরেকটা জিনিস এর মধ্যে অ্যাড করতে চাইবো, অ্যাপার্ট ফ্রম লাইফস্টাইল, ফুড, এক্সারসাইজ, যেটা আমাদের আরো এই জেনারেশনের সবচেয়ে বেশি আমরা দেখছি স্ট্রেস। এক্স্যাক্টলি, স্ট্রেস তো মানে আমি একটু বলি, আমার ডায়েট কনসালটেশনে আমার পুরো 1 ঘন্টার সেশন যে তাদের কাউন্সিলিং করতে, তাদের পুরো কাউন্সিলিং পার্টটা করে শুধু ডায়েট প্ল্যানটা ধরিয়ে দেওয়া না, তাদের পুরো স্ট্রেস নিয়ে তাদেরকে কথা বলা কিভাবে তারা ম্যানেজ করবে। এবং এক্স্যাক্টলি ছোট বয়স থেকে স্ট্রেস, বিভিন্ন রকমের চাপ, পড়াশোনার চাপ, এখানে কম্পিটিশন, এখানে হেরে যাওয়ার ভয়, এই ব্যাপারটা সবার মধ্যে রয়েছে এবং সেই স্ট্রেস ফ্যাক্টর খুব ভাবে স্ট্রেসটা হঠাৎ করে বললে আর কমিয়ে দেওয়া যাবে না, কিন্তু ম্যানেজমেন্টটা শিখতে হবে। সবার লাইফে স্ট্রেস আছে, হাউ টু ম্যানেজ দ্যাট স্ট্রেস। ওই স্ট্রেসটার জন্য আমার লাইফটা যাতে এফেক্টেড না হয়ে যায়, এবং এক্সারসাইজ বলো বা ডায়েট, প্রপার ডায়েট যদি আমরা নিই তাহলে কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্ট হয়। স্ট্রেস ম্যানেজমেন্ট হয়, রাইট, একদমই ঠিক। আচ্ছা, একটা কথা আছে, আমি খেয়ে নিই তারপরে বলি, হ্যাঁ? ওকে, সো ছেলেদের নাকি বাবা হওয়ার কোনো বয়স নেই, সমীক্ষা কি বলছে এই ব্যাপারটা কি? ছেলেরা নাকি যে কোনো বয়সে বাবা হতে পারে। তো অ্যাজ এ ফার্টিলিটি ফিজিশিয়ান এই যে ধারণাগুলো আছে এগুলোকে সত্যি আমাদের এখন ব্রেক করার টাইম এসেছে। এক্স্যাক্টলি। তো অ্যাজ এ ফার্টিলিটি ফিজিশিয়ান ওয়ার্ল্ড ওয়াইড স্টাডি, নট জাস্ট ইন্ডিয়া, নট জাস্ট এশিয়া, হোল ওয়ার্ল্ড ওয়াইড স্টাডিতে দেখা গেছে যে যখন কোনো আমরা যে পপুলেশনের বন্ধাত্ব হচ্ছে, ইনফার্টিলিটি হচ্ছে, তাদের মধ্যে যদি কারণ খুঁজে যায় 1/3 এর জন্য দায়ী ফিমেল, 1/3 এর জন্য কিন্তু মেলসও দায়ী, এবং 1/3 বাকি 1/3 এর জন্য কিন্তু উভয় দায়ী। সেজন্য মেলস মানে তাদের বাবা হওয়ার বয়স নেই, যে কোনো সময় বাবা হতে পারে, মেয়েরা 20-তে বুড়ি, এগুলো কিন্তু একদমই ঠিক নয়। রাইট। ফিমেল ইনফার্টিলিটি যেরকম প্রেভেলেন্ট ইন দ্য সোসাইটি, মেল ইনফার্টিলিটিও কিন্তু আছে। এবার যেটা দেখা যাচ্ছে, যেটা মেয়েদের একটা বায়োলজিক্যাল ক্লক, মেয়েদের একটা ওভারিয়ান রিজার্ভ থাকে, ডিম তারা নিয়ে জন্মায় এবং সেগুলো বয়সের সাথে সাথে কিন্তু ক্ষয়ে যায়। ছেলেদের যেটা অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ওদের স্পারম্যাটোজেনেসিসটা কিন্তু হতেই থাকে অনেক বয়স অবধি, ফলে তারা হয়তো মেয়েদের থেকে কিছুটা এগিয়ে ফার্টিলিটি পিরিয়ডে। একটা ছেলের হয়তো 50-55 অবধি তাদের ক্ষমতা থাকে, কিন্তু সারা জীবন তাদের ক্ষমতা থাকে না। এবং এইটাও কিন্তু দ্য এজ যেটা আমি বললাম, সেই এজটাও কিন্তু এখন ডিক্লাইনিং। মানে একজন কেউ যদি 50-55 এ বাবা হওয়ার সিদ্ধান্ত নেন, ঠিক আছে, হয়তো বাই গডস গ্রেস বা অনেক ট্রাইয়ের পর সে বাবা হয়েও গেল, কিন্তু জাস্ট টেল মি যে 55 ইয়ার্সে গিয়ে একটা কোচি বাচ্চাকে সামলানো এবং তাকে একটা বড় ম্যানেজ করা, তার সমস্ত কিছু মানে তাকে প্যাম্পার করে ম্যানেজ করা, অ্যাটলিস্ট একটা 20-25 এজ অবধি গিয়ে তাকে সাপোর্ট দেওয়া, এইটা কি তার পক্ষে সম্ভব হয়? সেই জন্য এখন গভর্নমেন্ট রুলসও করে দিয়েছে যে বিয়ন্ড দ্য এজ অফ 55 যাতে কোনো ফার্টিলিটি ট্রিটমেন্ট করে কাউকে বাবা না করা হয়, ঠিক আছে? তো সেই জন্য ছেলেদের বাবা হওয়ার বয়স নেই, এইটা একদম ভুল ধারণা। কারণ বাবা ইজ নট অনলি অ্যাবাউট রিপ্রোডাকশন, ইট ইজ অ্যাবাউট দ্য রেসপন্সিবিলিটি, রেজিং আ কিডস, তাই না? তো সেই জন্য অ্যাট সার্টেন এজের পর ছেলেদেরও ফার্টিলিটি ডিক্লাইন করে এবং মেল ইনফার্টিলিটিও কিন্তু সোসাইটিতে আছে, শুধু মেয়েদের কিন্তু এখানে কোনো দোষ নেই। এছাড়া আরেকটা যেটা হয়, যেটা আমি যে ট্রিটমেন্টটা করে থাকি, যে প্রেগনেন্সি, বিফোর প্রেগনেন্সি যেটা ইনফার্টিলিটি যাদের হচ্ছে, তারা কি করে বোথ মানে মা এবং বাবা মানে হাজবেন্ড ওয়াইফ কি করে তারা মানে ফার্টিলিটিটা আনবে, তাদেরও কিন্তু আলাদা ডায়েট প্ল্যান হয়, সেইভাবে লাইফস্টাইল মডিফিকেশন করে তারা কিন্তু ইজিলি ফার্টিলিটির দিকে এগোতে পারে। এক্স্যাক্টলি, কারণ অ্যাডিকশনস বলুন, ব্যাড হ্যাবিটস বলুন, উভয় পক্ষেরই আছে, উভয় লাইফস্টাইল ম্যানেজমেন্টই দরকার। শুধু কি তাই না, তাদের কোয়ালিটি টাইম নেই। যখন আমি কাউন্সিলিং করতে যাচ্ছি, দেখছি যে না তাদের সময় নেই, তারা হয়তো নেটফ্লিক্স দেখছে বা কিছু, আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, আমরা মুভি দেখতে যাই, তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড নেই। এবং শুধু তাই নয়, আরো অনেক রকমের ভয় আছে, যেটা নিয়ে আমি আলোচনা করতে চাই। একটা আমি বলি, সেটা হচ্ছে আমি রিসেন্ট একটা স্টাডিজ বলছি, কেস স্টাডিজ। সেটা হচ্ছে যে একজন এসে বলছে যে আমার তো প্রেগনেন্সি আমরা প্ল্যানিং করছি, তো আপনি যে আমাকে এক্সারসাইজ দিয়েছেন, তাহলে আমি কি করব, আমার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? এই প্রশ্নটা আমি সব সময় পাই, যে লাইফস্টাইল মডিফিকেশনে যখন ডায়েটের সাথে এক্সারসাইজ দিলাম, মানে প্রায় পাই যে আমার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? তাদের কাছে আমার বক্তব্য থাকে যে আগে তো ফার্টিলাইজড হোক, তার আগে তো আমাকে জিনিসটাকে লাইফস্টাইল মডিফাই করতে হবে। এক্সারসাইজটা কি করে ক্ষতি করবে? এখানে আপনার পয়েন্ট অফ ভিউ কি? তো এখানে আমরা আগে যেটা আলোচনা করছিলাম যে শুধু
বিফোর প্রেগনেন্সি না, প্রেগনেন্সির সময়ও কিন্তু আমরা কাউকে রেস্টে থাকতে বলি না, বেড রেস্ট তো বলি না। এবং যেটা বলি প্রেগনেন্সির সময় অল্প বিস্তর কিন্তু মাইল্ড টু মডারেট এক্সারসাইজ চালিয়ে যেতে, দ্যাট ইজ গুড। সেটা প্রেগনেন্সি আগে এক্সারসাইজ করা ইজ অফকোর্স গুড, অফকোর্স। এবং কোনো এরকম এক্সারসাইজ নেই যে ওই এক্সারসাইজটা আমি করেছিলাম বলে আমার প্রেগনেন্সি আসছে না বা আমার প্রেগনেন্সি আসার আগেই লস হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু খুবই ভ্রান্ত ধারণা। ঠিক আছে, যদি আপনাকে একজন এক্সারসাইজ স্পেশালিস্ট, একজন ডায়েটিশিয়ান কিছু এক্সারসাইজেস বলে থাকে, সেগুলো করে যদি আপনার ফার্টিলিটি পোটেনশিয়াল বাড়ে, তা আপনি যদি কনসিভও করেন ওই এক্সারসাইজের জন্য, কিন্তু আপনার ফার্টিলিটি লস হবে না। তো এইগুলো যাদের ধারণা আছে যে হ্যাঁ, আমিও দেখেছি অনেকে বলে আমি খুব হেভি ওয়েটস তুলছি না কারণ আমি ট্রাইং টু কনসিভ, তার সঙ্গে কিন্তু কোনো মানে নেই। আপনি যদি ওয়েটস তুললে আপনার ফার্টিলিটি পোটেনশিয়াল রিচ করেন, তখনই আপনি কনসিভ করতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। আর এই ওয়েটস তোলার জন্য বা এই এক্সারসাইজ করার জন্য কিন্তু আপনার ফার্টিলিটি লস হবে না। রাইট। সো ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটিতে ভুগছে এমন কাপলসরা আসেন যারা একটু মনে করেন যে স্পেসিফিক্যালি কিছু ডায়েট খেলে তাদের ফার্টিলিটি চান্সেস বাড়বে। তো সেরকম ভাবে তোমার কি এক্সপিরিয়েন্স, স্পেসিফিক কোনো ডায়েট, কোনো নিউট্রিয়েন্টস খেলে কি ফার্টিলিটি চান্সেস সত্যি বাড়ে? হ্যাঁ, উত্তরটা একদমই হ্যাঁ, বড় হ্যাঁ। যে আমি যদি ঠিকঠাক করে ব্যালেন্স ওয়েতে আমার লাইফটাকে নিয়ে যেতে পারি, হ্যাঁ, ইনফার্টিলিটিকে কন্ট্রোল করার জন্য হাজবেন্ড ওয়াইফের আলাদা করে যদি ব্যালেন্স নারিশমেন্ট করা হয় ডায়েটের মাধ্যমে, তাহলে কিন্তু ফার্টিলিটির চান্স বাড়ে। যেমন আমি একটা জেনারেল কিছু টিপস দিই, যেমন হচ্ছে আমি সবসময় বলে থাকি যে গ্রিন লিভি ভেজিটেবলস কিছু ইনক্লুড করা, নাটস, বেরিজ এগুলোকে ইনক্লুড করা, ফ্যাটি মানে কি বলবো যে ফ্যাট মানে ফ্যাট ফ্রি পুরোপুরি না, গুড ফ্যাট যে কন্টেন্ট গুলো রয়েছে সেগুলোকে ডায়েটের মধ্যে ইনক্লুড করা। এবং প্রোটিন খুব ভালো, তার মানে বেশি বেশি খাবো তা কিন্তু নয়, বাট প্রোটিনের লিমিটেশনটা কতটা হবে সেটাকে পুরোপুরি তার লাইফস্টাইল কি আছে সেটাকে মডিফাই করে ডায়েটে ইনক্লুড করে কিন্তু আমরা ফার্টিলাইজড হতে পারি বা ফার্টিলিটির দিকে এগোতে পারি। এবং তার সাথে আরেকটা যেটা হচ্ছে আমি সব সময় বলে থাকি, স্মোকিং যে স্মোকিং করছে শুধু তার ক্ষতি হচ্ছে তাই নয়, উই অল আর প্যাসিভ স্মোকার, ঠিক আছে? সো এই প্যাসিভ স্মোকিং ব্যাপারটা থেকে শত গজ দূরে থাকতে হবে একদমই। তো এইভাবে পুরো লাইফস্টাইলকে ম্যানেজ করে ইয়েস ইট ইজ পসিবল। সো লাইফস্টাইল ডিসঅর্ডার যেমন পিসিওএস, সিজ, এখন যেগুলো রাইজিং ডিসঅর্ডার হিসেবে আসছে, ইনফার্টিলিটি, এগুলো যেমন ট্রিটমেন্টের জন্য ডক্টরের কাছে যেতে হবে, ডক্টর যেভাবে গাইড করছে সেটা আমাদের শুনতে হবে, ইন ফিউচারেও যেতে হবে। কিন্তু তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, মানে প্রপার এক্সারসাইজ, প্রপার ডায়েট। ইনফ্যাক্ট যদি প্রপার এক্সারসাইজ এবং ডায়েট করে লাইফস্টাইল ম্যানেজমেন্ট করা যায়, তাহলে কিন্তু অনেক সময় দেখবেন আপনি ডিজিজ ফ্রি, আপনাকে যেতেই হচ্ছে না ডক্টরের কাছে। তো দিস ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, লাইফস্টাইল ম্যানেজমেন্ট অ্যালং উইথ দ্য প্রেসক্রাইব মেডিসিনস, রাইট। সেটা দিয়ে পুরো প্রপার আমরা একটা সলিউশন পেতে পারি। একদম। সো আপনাদের যদি ইনফার্টিলিটি রিলেটেড অথবা ডায়েট রিলেটেড কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ফিল ফ্রি টু কমেন্ট করতে পারেন। এবং এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড শেয়ার অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।